নমস্কার। আজ আমরা আলোচনা করব আইরিশ প্লেরাইট স্যামুয়েল বেকেটের লেখা ওয়েটিং ফর গোডোথ। এই গোডোথ শব্দটির আইরিশ উচ্চারণ হয় গোদো। কোনো সারসংক্ষেপ আলোচনা না করে আমরা সরাসরি আমার কোন কোন বিষয় এই নাটকে ভালো লেগেছে সেই বিষয়ে আলোচনা করব। তো এই নাটকটির প্রথম যে বিষয় আমার দৃষ্টিকটু হয়েছে সেটি হলো এর প্লট। আপনি যদি এই নাটকটি দেখেন তাহলে দেখবেন এই নাটকে কোনো সেরকমভাবে প্লট পাওয়া যায় না। একটা শান্ত পরিবেশ যেখানে শুধুমাত্র একটি গাছ, তাও সেই গাছে কিছু পাতা। গাছটি পুরো না মৃত না জীবিত, প্রায় অর্ধমৃত বলতে পারে। তো এইখানে শুরুতে আমরা দুজন ক্যারেক্টারকে দেখি, একটা ভ্লাদিমির আর একটা এস্ট্রাগন। এরা দুজনেই কোন একজনের জন্য অপেক্ষা করে আছে এখানে, সেটি হলো আর কেউ নেই, গৌতম। কিন্তু একটা সবথেকে আশ্চর্যের বিষয় হলো না তারা এই গোদোকে চেনে, না এই গোদোকে, না এই গোদোর আকৃতি, না কখন আসবে, তার কোনো কিছুই এই দুজনের জানা নেই। তাহলে এই দুজন ব্যক্তি কী কারণে এখানে বসে আছে বা তার জন্য অপেক্ষা করে আছে? এটা আর কিছুই নয়, এই যে বসে থাকা বা অপেক্ষা করে থাকা, এটা হচ্ছে আমাদের জীবনে বেঁচে থাকার যে আশা, যে কারণে আমরা বেঁচে থাকি, এটাই এই তাদের বসে থাকার সাথে তুলনা করা হয়েছে। তো এইখান থেকে আমরা দেখতে পাই যে আমরা জীবনে বাঁচি কী কারণে। তো আমাদের অস্তিত্ব কিসের জন্য? শুধু জন্মগ্রহণ করব আর মৃত্যুবরণ করব এর মধ্যে সীমাবদ্ধ? অবশ্য নয়। এইখানেই আমার দৃষ্টিকটু লেগেছে এই নাটকটিতে। এই নাটকটিতে ভ্লাদিমির আর এস্ট্রাগন শুরু থেকে শেষ অবধি শুধুমাত্র কোনো কিছু না করে বসেই ছিল ওখানে, যেন কারোর জন্য অপেক্ষা করে আছে। তো এই আমাদের জীবনে কি আর কিছুই নেই, শুধু অপেক্ষা করে থাকবো কখনো আমাদের মৃত্যু হবে বা কখনো আমাদের ভগবানের প্রাপ্তি হবে, এর মাঝখানে এইটুকুই? অবশ্যই নেই। আমাদের জীবনে অনেক কিছু আছে। এই বিষয়ে জেন পল সার্ত্রের একটা বক্তব্য আছে। তিনি বলেছেন এই পৃথিবী হচ্ছে একটা নাট্যমঞ্চ। এই নাট্যমঞ্চে আমরা প্রত্যেকেই, আমাদের স্বাধীনতা আছে যে আমাদের কীভাবে আমাদের কার্য করব বা কীভাবে আমরা চলাচল করব, কিন্তু অবশ্যই আমাদের কার্য বা আমরা যে কাজটি করব তার জন্য দায়ী শুধুমাত্র আমরাই থাকব। তার এই কথায় আমরা এটা বুঝতে পারছি যে আমাদের অবশ্যই স্বাধীনতা আছে আমাদের নিজের মতো চলা, নাকি কোনো একজন গোদো বা ভগবান বা কোনো যা খুশি হোক বা আমাদের মোক্ষ পাওয়া বা আমাদের মৃত্যুর জন্য আমরা অপেক্ষা করে থাকবো। এই নাট্যমঞ্চে আমাদের ইচ্ছা মতন যা খুশি, সেটা কোনো কিছু প্রাপ্তি হোক, কোনো কিছু নতুন আবিষ্কার হোক, সেটা আমরা দেখব। এরপর দ্বিতীয়ত যে বিষয় আমার ভালো লেগেছে এই নাটকটির মধ্যে, সেটি হলো এই নাটকটি একটা বাস্তব চিত্র তুলে ধরছে আমাদের এই সমাজে। সেটি কি? সেটি হলো এর মধ্যে তারপরই আরও দুজন ক্যারেক্টার আসে, তারা হলো লাকি আর ওজো। এই ওজো হলো একজন ধনী ব্যক্তি আর এই লাকি তার দাস বা কৃতদাস। এই ধনী ব্যক্তি বা ওজো ইনি মূলত আমাদের যেই সমাজে তথা আমাদের দেশ বা পৃথিবীতে যেসব ধনী ব্যক্তি আছে তাদেরকে দেখাচ্ছে যে তারা কি করে মধ্যবিত্ত সমাজ যাদের প্রতিনিধিত্ব করছে লাকি, তাদের কীভাবে তাদের চলাচল করে বা তারা কীভাবে এই ওজোর কাছে এক অদৃশ্য বা পরোক্ষ বন্ধনে আবদ্ধ আছে, যে তারা তাদের দাস হিসাবে সবসময় কাজ করে যাচ্ছে। তো এইখানে আমরা দেখতে পাবো লাকি একটি চেন দ্বারা আবদ্ধ। এই চেনটি আর কিছুই না, এটি হলো মধ্যবিত্ত সমাজের যে চাহিদা, যে দারিদ্রতা, তাদের যে অভাব, এটাই এই দারিদ্রতা, অভাব, এই যে চাহিদা, এইটাকেই অবলম্বন করে ধনী ব্যক্তিরা কী করে, এদেরকে একটা অদৃশ্য বন্ধনে আবদ্ধ করে রাখে, তাদের হাতের মুঠোয় রাখে। তাদের যখন যা ইচ্ছা বলবে তারা ওঠে বসে, তাদের খেতে ইচ্ছা বলে খায়, না বললে না। ঠিক এর মধ্যে একটা জায়গা আছে, সেখানে কি করে ওজো তার খাবারের যে অবশিষ্টাংশ সেটি লাকিকে দেয় খেতে। এর থেকে বোঝা যাচ্ছে যে এই ধনী ব্যক্তিরা তাদের যে ব্যবহার করে না, তাদেরকে সেই জিনিস ব্যবহারের উদ্যোগী করে তোলে। যেমন ধরো আজ একটা মধ্যবিত্ত একটা বড় লোককে দেখছে যে সে একটা দামি বাইক কিনেছে, অমনি সেই মধ্যবিত্ত ব্যক্তি যার বাড়িতে ঠিকঠাক খাবার হয় না, হয়তো ঠিকঠাক খাওয়া দাওয়া চলে না, সে কী করলো, তার বাড়িতে বায়না করলো যে আমার একটা বাইক দরকার, নতুন বাইক। তো এর ফলে কি হচ্ছে, এই বড় লোক বা ধনী ব্যক্তিরা সে কিন্তু ওই বাইকটা কিনা খুবই সামান্য ব্যাপার, কিন্তু ওই মধ্যবিত্তের কাছে কিন্তু অনেক বড় ব্যাপার। তো বড় লোক যে ধনী ব্যক্তি, তারা এটা দেখিয়ে ওই মধ্যবিত্ত ব্যক্তিদের আরও দারিদ্রতার মধ্যে ফেলে দিচ্ছে। এটি হলো একটা পয়েন্ট। এরপর আসছি আমরা আধুনিকতাবাদ।
এই বিষয়টি আমরা আরও গভীরভাবে দেখতে পাবো, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড প্লটে। সেকেন্ড প্লটে কী হয়, এই পোজো এবং লাকি তারা দুজন আবার আসে, কিন্তু এইবার পোজো হয়ে যায় অন্ধ আর লাকি হয়ে যায় বোবা। যে লাকি হঠাৎ করে বোবা হয়ে গেল কেন? এই জিনিসটা আমাদেরকে বোঝায় যে মধ্যবিত্ত শ্রেণী তারা তাদের আওয়াজ অর্থাৎ তাদের কথা তুলে ধরতে পারে না, তাদের যে কোনো নিজস্ব বক্তব্য থাকে না, তাদের যে কোনো ফ্রিডম অফ স্পিচ যেটা আমরা বলে থাকি, বাক স্বাধীনতা, সেটা থাকে না। এইটা বোঝায় তার এই বোবা হয়ে যাওয়ার মধ্যে। আর অপরদিকে এই যে ধনী ব্যক্তি পোজো, এ অন্ধ হয়ে যায়, এই বিষয়টা বোঝায় ধনী ব্যক্তি তারা কোনো জিনিস দেখে না, দরিদ্রের যে অভাব, তাদের যে লাঞ্ছনা, এইসব বিষয়ে তারা পক্ষপাত করে না। তারা কি করে, তাদের নিজেরটা দেখে, তারা কীভাবে চলবে, তাদের কীভাবে ভালো হয়, তাদের কোনটায় সুবিধা হবে, সেটাই তারা দেখে। এবং আমরা আরেকটা জিনিস সেখানে লক্ষ্য করব, সেটা হচ্ছে এই লাকি এবং পোজো, এরা দুজনই নিজেদের ছাড়া চলতে পারছে না। সেটা কি, যেখানে পোজো এখন অন্ধ, সুতরাং সে কোনো কিছু দেখতে পাচ্ছে না। অপরদিকে লাকি বোবা, সে কিছু বলতে পারছে না। তো লাকি কী করে, এই পোজোকে পথ দেখিয়ে নিয়ে যায় এবং লাকির যেসব বক্তব্য সেটা আমাদের পোজো বলে দেয়। তো এর মধ্যে বোঝা যাচ্ছে যে এই মধ্যবিত্ত শ্রেণী এবং ধনী শ্রেণী এরা দুজনের উপর পরস্পর নির্ভরশীল, একজনের ছাড়া আরেকজন থাকতে পারবে বা তাদের অস্তিত্ব হারাবে। এরপর আমরা চলে আসবো আমাদের পরবর্তী যে বিষয় আমার ভালো লেগেছে, সেটি হলো আধুনিকতাবাদ। এই আধুনিকতাবাদটা কি, এর জন্য আমরা একটু ইতিহাস জেনে নেব। সেটা কি, রোমান্টিক এজ। রোমান্টিক এজে কী হয়, আমাদের যেই সব লেখকরা ছিল তারা বেশিরভাগই তাদের রোম্যান্স, অলঙ্কার, বিভিন্ন ধরনের মেটাফোর, এইসব বেশি পরিমাণে ব্যবহার করত। এর ফলে কি হয়, তাদের যে লেখাগুলো সেসব বাস্তব থেকে অনেকটাই দূরে চলে যাচ্ছিলো, যেটাকে বলে আমরা কল্পনার জগৎ। তারা সবাই কল্পনার জগতে চলে যাচ্ছে। আমরা সবাই জানি কোনো জিনিস অত্যাধিক হলে সেটা মানুষের আর ভালো লাগে না। এখানেও সেই জিনিসই হয়েছিল, অত্যাধিক পরিমাণে কল্পনা যাওয়ার ফলে এর পরবর্তী যে পিরিয়ড ভিক্টোরিয়ান এজ, এই সময় সবাই কি হয়, বাস্তববাদ বা রেশনাল হয়ে যায়, যে তারা যুক্তির উপর বেশি জোর দিত। তো এইভাবে তারা যুক্তির উপর বেশি জোর দিতে দিতে তারা সমাজের বিভিন্ন দিক তুলে ধরে, যে দেখা যায় যে সমাজ কতটা নিষ্ঠুর, সমাজ কি করে একজন এই দিক থেকে অনেক উপরে উঠছে, আরেকজন নিচে নেমেই যাচ্ছে, একজন প্রতিদিন না খেতে পেয়ে অভাবে থাকছে, অন্যদিকে একজন খাবার নষ্ট করে রোজ আনন্দেই আছে। তো এইভাবে ধীরে ধীরে মানুষকে নিয়ে যায় অ্যাবসার্ডিজম, যার বাংলা হলো অর্থহীনতা বা অযৌক্তিকতা। তো আমাদের এই জীবন তথা সমাজ কতটা অর্থহীন, যে আমরা বেঁচে আছি কেন? যদি আমাদের বাড়ির পাশের লোকটি যদি অনাহারে মারা যায় আর আমি এখানে সুখে থাকবো, তাহলে আমার বেঁচে থাকার অর্থটা কী? শুধু বেঁচে থাকার অর্থটা শুধু আমার নিজের বেঁচে থাকা, নাকি আমার পুরো সমাজটাকে নিয়ে কী করে ভালো করে থাকবো, আমরা কীভাবে ভালো করে চলবো, সেটা। এই বিষয়ে একটা খুবই গভীর আলোকপাত করেছে আমাদের এই নাটকে স্যামুয়েল বেকেট, যিনি কিনা নোবেল জয়ী। ইনি তার এই নাটকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এই বিষয়গুলো, যে এখানে সে নিজের খাওয়া দাওয়া করছে, নিজের আনন্দেই চলছে, কিন্তু লাকিকে একটা নিজের হাতের পুতুলের মতো ব্যবহার করছে। তো এইটাই কি আমাদের সমাজ? অবশ্যই নয়। এই জিনিসটা আমাদের এই গল্পে খুবই ভালোভাবে তুলে ধরে। আর অবশেষে যেটা শেষ বিষয়, এই গল্পের মধ্যে একটা মেসেঞ্জার তথা একটা বালক আসে, যে কিনা প্রতি প্লটের বা দুটো যে প্লট আছে আমাদের, এই দুটো প্লটের শেষে এসে এই যে লাকি আর পোজো আর ভ্লাদিমির আর এস্টার, এদেরকে বলে যায় গোদো আসছে, কিন্তু কখন আসবে সেটা বলে না। তো এর মাধ্যমে দেখা যায় যে আমাদের কি করে এই ভগবানের একটা মিথ্যা আশার মধ্যে সবসময় আবদ্ধ করে রাখছে। কেউ একজন ভগবান, সে আসবে আমাদের উদ্ধার করতে বা আমাদের এই যে সমস্যাপূর্ণ যে জীবন, এর থেকে আমাদের বাঁচাতে। তো এই যে একটা মিথ্যা আশার মধ্যে আমাদের আবদ্ধ করে রাখছে, এইটা ওই মেসেঞ্জারের যে পার্টটা আছে তার মধ্যে থেকে আমরা শিখতে পারবো বা বুঝতে পারবো। তো ঠিক এই একই রকম অর্থহীনতার মধ্যে পড়েছিল আমাদের অরেঞ্জ অ্যানিমির একটি ক্যারেক্টার কাকির। তাকে এই অর্থহীনতা থেকে বের করতে তার বন্ধুবান্ধব এবং তার প্রেমিকা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু আপনার যদি কোনো বন্ধুবান্ধব বা প্রেমিকা না থাকে, তাহলে আপনাকে নিজেই এই অ্যাবসার্ডিজম বা অর্থহীনতা থেকে বেরোতে হবে। তো সেই বিষয়ে আপনি যদি ইকিগাই সম্বন্ধে পড়েন, এবং আমাদের একটি ভিডিও আছে ইকিগাই নিয়ে, সেই ভিডিওটি যদি দেখেন তাহলে খুবই উপকৃত হতে পারেন। তো আজকের জন্য এই অবধি। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক,
সাবস্ক্রাইব করবেন এবং অন্য কারো যদি মনে হয় যে এই বিষয়ে জানা উচিত তাহলে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।